প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য থেকে। আর যে প্রশ্নটি সমাধান করব সেটি কুমিল্লা বোর্ডে 2024 সালে এসেছিল। তো চলুন আগে আমরা অঙ্কটি পড়ে নিই। সুমন ট্রেডার্সের 2023 সালের জুন মাসের লেনদেনগুলো নিম্নরূপ। এরপরে দেখেন জুন মাসের কিছু লেনদেন দেওয়া আছে। আর করণীয় কতে বলা আছে, নগদ বাটার পরিমাণ নির্ণয় করো। তো প্রথমে জেনে নিই যে বাটা, নগদ বাটাটা কি। আমরা জানি বাটা দুই প্রকার, একটি হলো কারবারি বাটা আর একটি হলো নগদ বাটা। কারবারি বাটা হলো পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় যে পরিমাণ ছাড় পাওয়া যায় বা দেওয়া হয় তাকে কারবারি বাটা বলে। আর নগদ বাটা হলো দেনা পাওনা নিষ্পত্তির সময় যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় বা পাওয়া যায় তাকে মূলত নগদ বাটা বলা হয়। আর এই নগদ বাটা আবার দুই প্রকার, একটি হলো প্রাপ্ত বাটা আর একটি হলো প্রদত্ত বাটা। মনে রাখবেন, পাওনাদারকে টাকা পরিশোধের সময় যে পরিমাণ টাকা ছাড় পাওয়া যায় তাকেই মূলত প্রাপ্ত বাটা বলে। আর দেনাদারকে কাছ থেকে টাকা পাওয়ার সময় তাকে যে টাকা আমরা ছাড় দিই সেটাই হলো প্রদত্ত বাটা। তো এখানে আমাদের বলেছে নগদ বাটার পরিমাণ নির্ণয় করো, তার মানে এই প্রাপ্ত বাটা আর প্রদত্ত বাটার পরিমাণ সেটা। তো প্রথমে দেখেন 14 তারিখে বলা হয়েছে 5% বাটায় 4,000 টাকা দেনা পরিশোধ করা হলো। তার মানে 4,000 টাকা একজন ব্যক্তি আমাদের কাছে পেত, তাকে আমরা এই 5% বাটায় পরিশোধ করছি। তার মানে 4,000 টাকার 5% করলে কত হয়, 200 টাকা। তার মানে এখানে আমরা বাটা পাচ্ছি, যেহেতু দেনা পরিশোধ করছি তার মানে সে আমাদেরকে ছাড় দিচ্ছে, তাহলে এটা আমাদের প্রাপ্ত বাটা। তাহলে আমরা এখানে লিখব 2023, এরপরে জুন 14 আমরা এখানে লিখব প্রাপ্ত বাটা। কত, প্রথম টাকার ঘরে 200। এবার দেখেন 14 তারিখের পরে 21 তারিখে বলা হয়েছে রহমানের নিকট থেকে 8,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 8,300 টাকা পাওয়া গেল। তার মানে রহমানের কাছে আমরা পেতাম কত টাকা, 8,500 টাকা। কিন্তু পূর্ণ নিষ্পত্তি মানে বুঝে নিতে হবে বাকি টাকা আমরা ছাড় দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমরা মাত্র পাচ্ছি হলো 8,300 টাকা। তার মানে আমরা 200 টাকা তাকে ছাড় দিচ্ছি। এটা আমাদের কি বাটা প্রদান। তাহলে আমরা এখানে প্রদত্ত বাটা বলে লিখব জুন 21 বাটা প্রদান বা প্রদত্ত বাটা, যাই লিখি প্রদত্ত বাটা। তো এখানে প্রদত্ত বাটা কত টাকা, 200 টাকা। আর এই দুইটা টাকা যোগ করলে আমাদের হচ্ছে মোট টাকা কত, 400। আর এই 400 টাকাই হলো আমাদের নগদ বাটার পরিমাণ। এটা ছিল আমাদের ক প্রশ্নের সমাধান। এবার খতে দেখেন বলা হয়েছে সুমন ট্রেডার্সের নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। তো নগদ প্রাপ্তি জাবেদার নিয়মটা কি সেটা আগে জেনে নিই। সাধারণত নগদে প্রাপ্ত হয় যে লেনদেনগুলো, সেই লেনদেনগুলোই মূলত এই নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। তো এই ক্ষেত্রে নগদ, চেক অথবা ব্যাংকের মাধ্যমে যে লেনদেনগুলো সংগঠিত হয় সেগুলোই তবে প্রাপ্তি হতে হবে। তার মানে জাবেদা করার পর যেগুলোর আমরা নগদান হিসাব, ব্যাংক হিসাব ডেবিট করি সেইগুলোই মূলত এখানে আসবে। কারণ হলো যদি আমরা নগদে টাকা পাই কারো কাছ থেকে বা চেক পাই তাহলে সেক্ষেত্রে নগদান অথবা ব্যাংক হিসাবই ডেবিট হয়। আর খেয়াল করেন, আমরা তিন ধরনের ব্যক্তির কাছ থেকে সাধারণত টাকা পেয়ে থাকি। একটি হলো বিক্রি করে, তার মানে বিক্রয় করে একটি হলো নগদ টাকা পাওয়া যায়, তার জাবেদা হবে নগদান ডেবিট অথবা বিক্রয় ক্রেডিট, নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট অথবা নগদান ব্যাংক ডেবিট বিক্রয় ক্রেডিট। আর আরেকটি টাকা পাই আমরা সাধারণত দেনাদারের কাছ থেকে, তখন আমরা জাবেদা করি নগদান অথবা ব্যাংক হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। আর সকল লেনদেন আমরা একত্রে করে আমরা অন্যান্য হিসাব বলে লিখি। তো যেভাবেই আমরা টাকা পাই না কেন সেই ক্ষেত্রে আমরা নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট আর অন্যান্য যে হিসাব থাকে সেটা আমরা এখানে ক্রেডিট করি। তো এবার দেখেন ছকটি আমরা দেখে আসি ওই হিসাবে। প্রথমে দেখেন সুমন ট্রেডার্সের নগদ প্রাপ্তি জাবেদা, এরপর দেখেন তারিখ, এরপর দেখেন ক্রেডিট হিসাব খাত। যেহেতু এখানে নগদান ডেবিট হবে অথবা ব্যাংক ডেবিট হবে, তার বিপরীত হিসাব খাতটি আমাদের এখানে লিখতে হবে। এবার দেখেন আমরা যদি দেনাদারের কাছ থেকে টাকা পাই তাহলে আমাদের জাবেদা আসবে নগদান ডেবিট অথবা ব্যাংক হিসাব ডেবিট। তো মনে রাখবেন এখানে ব্যাংক হিসাবের কোনো ঘর হয় না, নগদের ঘরে সব লিখতে হয়, ব্যাংক হিসাব আসলেও তাই নগদান হিসাব ডেবিট, দেনাদার ক্রেডিট। এবার দেখেন যদি আমরা বিক্রয় করে টাকা পাই তাহলে দেখেন নগদান হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। আর অন্যান্য যে হিসাব থেকেই আমরা টাকা পাই না কেন সেটার জন্য নগদান হিসাব ডেবিট আর অন্যান্য হিসাব ক্রেডিট। এর মাঝে দেখেন বাটা। মনে রাখবেন দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার সময় অনেক সময় আমরা ছাড় দিই, সেই ক্ষেত্রে আমাদের জাবেদা হয় নগদান ডেবিট, যেটা ছাড় দিই সেটা বাটা ডেবিট আর একবারে দেনাদার ক্রেডিট। এই হলো আমাদের ঘরের হিসাব। তো আমরা অঙ্ক শুরু করি, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তো প্রথমে এখানে আমরা তারিখটা লিখে নিই 2023, এরপরে জুন। এবার দেখেন প্রথমে আমাদের কোন কোন লেনদেনগুলো থেকে আমরা নগদ টাকা পাচ্ছি। দেখেন প্রথমে 3 তারিখে বলা হয়েছে যে করিমের নিকট নগদে বিক্রয়। তার মানে আমাদের প্রথম কাজ হবে এটা আসবে এখানে, যেহেতু আমরা করিমের নিকট নগদে বিক্রি করছি মানে আমাদের কাছে নগদ টাকা আসছে। তো এইবার আমরা আরেকটু ক্লিয়ার করি, এইটা যদি জাবেদা করি জাবেদা আসে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমি আগেও বলেছি যে যেগুলো জাবেদা করলে নগদান হিসাব, ব্যাংক হিসাব ডেবিট হবে সেগুলো এখানে আসবে, যেহেতু এটা প্রাপ্তি জাবেদা।
তাহলে এখানে নগদান হিসাব ডেবিট, তার বিপরীত এন্ট্রি কি বিক্রয় হিসাব। তাহলে আমরা এখানে বিক্রয় হিসাব বলে লিখব, বিপরীত নামটা লিখব সব সময় বিক্রয় হিসাব বলে আমরা লিখলাম, যেহেতু এখানে ক্রেডিট হিসাব খাত লেখাই আছে। আর টাকা লিখব, দেখেন নগদান ডেবিট বিক্রয় ক্রেডিট, তাহলে নগদের ঘরে 5000 জাবেদা অনুযায়ী, আর বিক্রয় ক্রেডিট যেহেতু তাই বিক্রয় ঘরে 5000। এবার দেখেন 3 তারিখের পরে আমাদের এখানে আসবে হলো 3 তারিখের পরে 21 তারিখ, দেখেন মানে শুধুমাত্র প্রাপ্তিগুলো এখানে আসবে। 21 তারিখে দেখেন রহমানের নিকট থেকে 8500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 8300 টাকা পাওয়া গেল। তার মানে রহমানের কাছে পেতাম কত, 8500 টাকা, সেখান থেকে আমরা 8300 টাকা পাচ্ছি, বাকি 200 টাকা বাটা। তাহলে এখানে আমাদের জাবেদা করতে হবে, আগে জাবেদা করতে হলে ঠিক এইভাবে যে নগদান ডেবিট 8300 টাকা, বাটা ডেবিট 200 টাকা, আর দেনাদার ক্রেডিট, দেনাদার বা রহমান যাই লেখেন, নাম যেহেতু উল্লেখ আছে আমরা নাম ব্যবহার করবো এই ক্ষেত্রে, রহমান হিসাব ক্রেডিট। তাহলে আমরা বিপরীত যে হিসাব সেটাই লিখব। প্রথমটা ছিল এটা 3 তারিখ, এরপরে জুন 21 আমরা এখানে লিখলাম রহমান হিসাব, মানে ক্রেডিট হিসাব খাতটা আমরা লিখব। যেহেতু আমাদের জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট কত 8300, বাটা হিসাব ডেবিট 200, আর একবারে রহমান হিসাব কি ছিল দেনাদার, তাহলে দেনাদার হিসাবে আমাদের 8500 টাকা ক্রেডিট করতে হবে, অন্যান্য ঘরে না। কারণ এখানে রহমান বলতে দেনাদার বা প্রাপ্য হিসাব বোঝাচ্ছে, সেই জন্য রহমান যেহেতু দেনাদার, এখানে দেনাদারের ঘরে টাকা লিখব। এবার দেখেন পরে শেষ যেটা সেটা হলো 30 তারিখে ভাড়া প্রাপ্তি। তাহলে এই ক্ষেত্রে আমাদের জাবেদা করতে হবে, ভাড়া যদি আমরা পাই তাহলে নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত ভাড়া ক্রেডিট। আমি এখানে জাবেদা শিখাচ্ছি না কিন্তু, কারণ জাবেদা আমরা অন্য যখন জাবেদা করি তখন শিখব। এখানে শুধু সরাসরি আমি জাবেদা করাচ্ছি, সেজন্য জাবেদার নিয়মটা আমি বলছি না। তাহলে শুধু সরাসরি জাবেদা করে যেটা পাচ্ছি সেটাই লিখছি। তার মানে এখানে নগদান ডেবিট, ভাড়া প্রাপ্তি ক্রেডিট, তার মানে আমরা এখানে প্রাপ্ত ভাড়া ক্রেডিট, সেই জন্য প্রাপ্ত ভাড়াটা আগে লিখে নেব। আর টাকা লিখব, যেহেতু নগদান হিসাব ডেবিট তাই নগদের ঘরে টাকা 3500, আর প্রাপ্ত ভাড়া ক্রেডিট, এখানে প্রাপ্ত ভাড়ার কোনো ঘর নেই তাই আমরা অন্যান্য ঘরে এই টাকাটা লিখে নেব 3500 টাকা। এবার আমাদের কাজ হবে প্রত্যেকটা ঘরেরই যোগফল নিচেই নিয়ে আসা। তো এখানে দেখেন 5000, 8000 আর 3500, 5000, 8300 আর 3500 যোগ করলে হবে আমাদের এখানে 16800। এটা ক্লোজ করব। পরেরটা দেখেন শুধু 200, এটাও ক্লোজ করব। তারপরেটা দেখেন 5000, এটাও ক্লোজ করব। আর এখানে 8500, এটাও ক্লোজ। এরপরে 3500, এটাও ক্লোজ। এইটাই ছিল আমাদের খ প্রশ্নের সমাধান, যেটা নগদ প্রাপ্তি জাবেদা। এবার গতে দেখেন বলা হয়েছে সুমন ট্রেডার্সের নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। তো প্রথমে জেনে নিই নগদ প্রদান জাবেদায় কোন লেনদেনগুলো আসে। সাধারণত নগদে চেকের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে যে সকল টাকা প্রদান করা হয় বা পরিশোধ করা হয় সে সমস্ত লেনদেনই মূলত এই নগদ প্রদান জাবেদায় আসবে। আর একটু সহজ করে বলি যে জাবেদা করার পর যদি দেখি নগদান হিসাব অথবা ব্যাংক বা ব্যাংক ক্রেডিট হয়েছে, সেই লেনদেনগুলোই মূলত আমাদের এই নগদ প্রদান জাবেদায় আসবে। তো এর জন্য আমাদের একটি ছক লাগবে। ছকে দেখেন প্রথমে আমরা লিখেছি সুমন ট্রেডার্সের নগদ প্রদান জাবেদা, এরপরে তারিখ, প্রদান চেক নাম্বার, তার মানে আমরা যদি কাউকে প্রদানের ক্ষেত্রে চেক প্রদান করি সেই চেক নাম্বারটি লিখতে হবে। এরপরে ডেবিট হিসাব খাত, ডেবিট হিসাব খাত দেখেন আমরা যদি কাউকে প্রদান করি তাহলে আমাদের নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব ক্রেডিট হয়, তাই তার বিপরীত এন্ট্রি এখানে যেহেতু ডেবিট, সেই ডেবিট হিসাব খাতটি আমাদের এখানে লিখতে হবে। এরপরে সূত্র, এরপরে দেখেন আমরা যদি প্রদান করি তাহলে আমরা সাধারণত 3টা ভাগে ভাগ করি এই ক্ষেত্রে। সেটা হলো একটি হলো ক্রয় করে পরিশোধ করলে, তার মানে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আরেকটি হলো পাওনাদারকে পরিশোধ করলে, তা পাওনাদারকে পরিশোধ করলে অনেক সময় আমরা ছাড় পাই, যেটার নাম প্রাপ্ত বাটা। সেই ক্ষেত্রে আমাদের জাবেদা আসবে পাওনাদার ডেবিট, প্রাপ্ত বাটা ক্রেডিট আর নগদান হিসাব ক্রেডিট। আরেকটি হলো যে আর যত প্রকারের লেনদেন আছে যদি আমরা নগদান হিসাব ক্রেডিট হয় সেক্ষেত্রে যদি আমরা অনেকগুলো লেনদেনের ক্ষেত্রে আমরা প্রদান করতে পারি, সেইগুলো একত্রে আমরা একটা কমন নাম হিসাবে আমরা এখানে অন্যান্য হিসাব বলে ডেবিট করব আর নগদান হিসাব ক্রেডিট করব। তো যেমন ধরেন বাটা প্রদান, ভাড়া প্রদান, সুদ প্রদান, বেতন প্রদান, এইগুলো এই আলাদা আলাদা ঘর করতে গেলে অনেকগুলো ঘর প্রয়োজন হবে, সেজন্য আমরা এটার জন্য একবারে অন্যান্য হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট করি। তো চলুন আর কথা নয়, আমরা শুরু করি। প্রথমে দেখেন আমাদের 8 তারিখে বলা হয়েছে যে রহিমের নিকট থেকে 10% বাটায় 5000 টাকা পণ্য নগদে ক্রয় করা হলো। প্রথমে দেখেন এখানে ক্রয়ের ক্ষেত্রে যে বাটাটা থাকবে সেটা কারবারি বাটা, বা বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় এবং বিক্রয়ের সময় যে বাটার থাকবে সেটা কারবারি বাটা, সেটা হিসাবভুক্ত হবে না, সেটা কেটে প্রথমে বাদ দিয়ে তারপরে জাবেদা করতে হবে। তো এখানে 10% বাটায় যেহেতু 5000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, তো 5000 টাকা 10% করলে হয় 500 টাকা। এই 500 টাকা বাদ দিয়ে আমাদের থাকে কত, 4500 টাকা। তার মানে আমরা 4500 টাকার পণ্য ক্রয় করলাম, এর জাবেদা দিব। তাহলে এখানে জাবেদা করলে আসে হলো ক্রয় হিসাব ডেবিট। আর যেহেতু রহিমের নিকট থেকে ক্রয় করলাম
কিন্তু নগদ কথা উল্লেখ আছে, তার মানে নগদান হিসাব ক্রেডিট। তার মানে এখানে আমাদের জাবেদা আসছে ক্রয় হিসাব ডেবিট। তাহলে আমরা এখানে দেখেন 8 তারিখে ডেবিট হিসাব খাত লিখবো, তার মানে কি ক্রয় হিসাব লিখবো, আর টাকা লিখবো ক্রয় হিসাব ডেবিট 4500, আর নগদান হিসাব যেহেতু ক্রেডিট হয়েছে তাই নগদের ঘরে 4500। এটা ছিল 8 তারিখ। এবার দেখেন পরে বলেছে আমাদের 14 তারিখে কি বলেছে, দেখেন যে 5% বাটায় 4000 টাকা দেনা পরিশোধ করা হলো। তার মানে একজন ব্যক্তি আমাদের কাছে 4000 টাকা পেত, তাকে আমরা 5% বাটায় পরিশোধ করছি। এই 5% আমাদের এখানে অন্তর্ভুক্ত হবে, এইটা আমরা কেটে বাকি টাকা পরিশোধ করছি। দেখেন 4000 টাকার 5% করলে হয় 200 টাকা, তার মানে 200 টাকা বাদ দিয়ে আমরা 3800 টাকা পরিশোধ করছি। তো এই ক্ষেত্রে আমাদের জাবেদা হবে কি পদে হিসাব ডেবিট 4000 টাকায়, যেহেতু সে আমাদের কাছে 4000 টাকা পেত, আর এই 4000 টাকায় আমাদের কি আছে পদেই হ্রাস পাচ্ছে, তাই 4000 টাকা পদে হিসাব ডেবিট। নগদান হিসাব ক্রেডিট কত 3800, আর বাটা হিসাব ক্রেডিট 200। তাহলে আমাদের এখানে জাবেদায় লিখতে হবে, দেখেন প্রথমে 14 তারিখ, এরপরে আমরা যেহেতু পদেইকে পরিশোধ করছি পদে হিসাব আমাদের এখানে ডেবিট, তাই পদে হিসাব লিখব। তো পদে হিসাব ডেবিট কত 4000 টাকা, এরপরে বাটা হিসাব ক্রেডিট কত 200 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট কত 3800 টাকা। এটা ছিল আমাদের 14 তারিখ। এরপরে দেখেন আমাদের 16 তারিখে কি বলা হয়েছে, বলা হয়েছে পণ্য ক্রয় করে 8500 টাকা চেক প্রদান করা হলো। তো দেখেন এইটা আমরা কি করছি ক্রয় করছি, তাহলে ক্রয় হিসাব একটি পক্ষ, তার মানে জাবেদা আসছে ক্রয় হিসাব ডেবিট, যেহেতু চেক পরিশোধ করছি তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট। তো আমাদের জাবেদা আসছে ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তো ব্যাংক হিসাব আসলেও সেটাও নগদে, তো এখানে আমাদের নগদের ঘর নেই, আমরা এটা কি ব্যাংকের ঘর নেই, আমরা এটা নগদের ঘরে লিখব। তাহলে আমাদের দেখেন প্রথমে 16 তারিখ জাবেদায় আসছে কি ক্রয় হিসাব, তাহলে আমরা এখানে লিখব ক্রয় হিসাব, আর ক্রয় হিসাব ডেবিট এখানে 8500, আর ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু ব্যাংক আমাদের এখানে নেই, আমরা নগদের ঘরেই ব্যাংকের টাকাটা লিখব 8500। আবার একটু দেখেন ক্রয় হিসাব ডেবিট ডেবিট হিসাব খাতের ঘরে ক্রয় হিসাব বলে লিখলাম, জাবেদা আসছিল ক্রয় হিসাব ডেবিট ক্রয়ের ঘরে টাকা, ব্যাংক হিসাব আসছিল ব্যাংক হিসাব আমরা এখানে নগদে মনে করি, তাই নগদের ঘরে ক্রেডিট বলে আমরা এখানে নগদের ঘরে লিখলাম। এবার দেখেন 16 তারিখের পরে 29 তারিখ বলা হয়েছে বেতন নগদে 3000 এবং চেকে 1500 টাকা পরিশোধ করা হলো। তাহলে জাবেদা আসবে বেতন হিসাব ডেবিট, দেখেন বেতন হিসাব ডেবিট এটা 29 তারিখ, আমরা বেতন হিসাব ডেবিট একবারে 4500 টাকা লিখব বেতন হিসাব বলে, যেহেতু বেতন নগদে পরিশোধ করলে বেতন ডেবিট নগদান ক্রেডিট, চেকে পরিশোধ করলে বেতন ডেবিট ব্যাংক ক্রেডিট, যেহেতু ব্যাংক আর নগদ আমরা এখানে এক মনে করছি তাই দুইটা টাকা অর্থাৎ 3000 আর 1500 যোগ করে 4500 আমরা একবারে লিখব। বেতন হিসাব ডেবিট যেহেতু বেতনের ঘর নেই তাই আমরা অন্যান্য ঘরে লিখব, অন্যান্য হিসাব ডেবিট কত 4500, আর আমরা নগদের ঘরে লাগবো ওই একই পরিমাণ টাকা 4500। আর কোনো লেনদেন এখানে নেই যা নগদ প্রদান হিসাবে যাবে, তো নগদ প্রদান জাবেদায় যাবে। এবার আমাদের কাজ হবে যোগ করা। তো প্রথমে দেখেন 4500 আর 8500 যোগ করলে আমাদের এখানে হবে 13000, ক্লোজ করব। এরপরে পাওনাদারে হবে আমাদের 4000, ক্লোজ করব। এরপরে এখানে আমাদের 4500, এটাও আমরা ক্লোজ করব। এখানে প্রাপ্ত বাটা 200 ক্লোজ করলাম। আর সর্বশেষ নগদান হিসাব যে ক্রেডিট হয়েছিল সেটা আমাদের টোটালে 21300, আমরা এটাও ক্লোজ করব। আরেকটা বিষয় এখানে ডেবিটগুলো যোগ করলে আমরা ক্রেডিটের সমান পাবো, এটা আপনারা পরীক্ষা করে দেখতে পারেন, তো সেটার দরকার নেই। তো এটাই ছিল আমাদের গ প্রশ্নের সমাধান। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।